অসুস্থতার নাটক করে হসপিটালে এসে বিহানকে সুস্থ করে তুলল কম্পাস। আর সুস্থ হওয়ার পরে কম্পাসের কাছ থেকে আসল সত্যটা জানার পর বিহান সব ভুলে কম্পাসকে কাছে টেনে নেবে। থানার মধ্যে কম্পাস পেট ব্যথার নাটক শুরু করলে সঙ্গে সঙ্গে পুলিশরা তাকে হসপিটালে ভর্তি করার জন্য নিয়ে যেতে থাকে। তখনই কম্পাস বলে ওঠে, আমাকে মেডিকেল কলেজের হসপিটালে নিয়ে চলুন, ওইখানে ভালো ট্রিটমেন্ট হয়। পুলিশ অফিসারও কম্পাসের কথা মতন তাকে মেডিকেল কলেজে সেই হসপিটালে নিয়ে যায় যেখানে বিহানকে আগে থেকেই স্পেশাল ওয়ার্ডে রাখা হয়েছে। এরপর দেখা যায় চেক আপ চলাকালীন কম্পাস মনে মনে বলতে থাকে, আমাকে যে করেই হোক বিহান স্যারের কাছে যেতে হবে। কম্পাস বিহানের কাছে যাওয়ার জন্য একটা প্ল্যান করে। সে ডক্টরদের ব্যস্ত করে তোলে আর নিজেই নার্সের ছদ্মবেশ নিয়ে বিহানের কেবিনে ঢুকে পড়ে। এরপর দেখা যায় বিহানের কাছে গিয়ে তার এমন অবস্থা দেখে কম্পাস অঝরে কান্না করতে থাকে। ঠিক তখনই কম্পাসের চোখের জল বিহানের হাতে পড়া মাত্রই বিহান রেসপন্স করতে শুরু করে। বিহানকে রেসপন্স করতে দেখে কম্পাস অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ডক্টরদের ডাকতে শুরু করে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস যখন বারবার করে অফিসারকে বলছে যে আমি বিহান স্যারকে দেখতে যেতে চাই, আমি আমার স্বামীকে দেখতে চাই, তখনই মোনা চলে আসে আর মাহিয়া ররিনকেও নিয়ে আসে। আর তখনই মোনা বলে, অফিসার একদম ওর কথা শুনবেন না, ওকে কখনোই বিহানের কাছে যেতে দেবেন না। আমি চাই না ও রিহানের কাছে যাক, কারণ বিহানের এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ীও। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা খুব রেগে থাকে অখিলেশের উপর আর অখিলেশকে বলে যে অখিলেশ, তুমি যে কাজটা করেছ, তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করো তো যে তুমি কাজটা আসলেও ঠিক করেছো কিনা। তুমি সবার কাছেই ভুল বোঝাতে পারো, কিন্তু আমি তো জানি যে আসল সত্যটা কি। আমাকে কিন্তু বাধ্য করো না সবকিছু বলার। তখনই অখিলেশ কোনো কথা বলে না, শুধু অঝরে কান্না করতে থাকে আর বলতে থাকে যে এসব আমি কিছু করিনি, সবকিছু কম্পাস করেছে। তখনই ঋতুজা বলে, আমাকে আর মিথ্যে বোঝাতে এসো না। তোমাকে কি আমার সন্তানকে দেখে একটুও মায়া লাগছে না যে আমার সন্তানের কি অবস্থা করেছে তুমি? সে আজকে কোথায় আছে? তখনই দেখা যায় ঋতুজা চলে যায়। তখনই অখিলেশ বিহানের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে যে আমার ছেলের কিছু হতে পারে না, আমার বিহানের কিচ্ছু হবে না, আমার বিহান ভালো হয়ে যাবে। আমি যা কিছু করেছি কম্পাসকে ফাঁসানোর জন্য করেছি, আমি তো বিহানের ক্ষতিটা চাইনি। কিন্তু অভিজ্ঞান দত্ত এটা কি করল? এটা করতে পারল আমার সন্তানের সঙ্গে? আমি এটা চাই না। আমার সন্তান তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আমি জানি যে বিহান খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাসের কাছে মোনালিসা এসে বলে, তুই কখনোই বিহানের কাছে যেতে পারবি না, বিহানকে আমি ভালোবাসি, বিহানকে আমি বিয়ে করব। তুই বিহানের এত বড় ক্ষতি করে আবার বিহানের সঙ্গে দেখা করার কথা বলছিস? তোর একটুও লজ্জা করছে না কম্পাস? তোর কারণে বিহানের আজকে এই অবস্থা, আমি তোকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুই নিজেকে কি মনে করিস? ছোট থেকে বড় হয়েছিস আমার পোশাক পরে, আমার বই খাতা পরে, আবার এখন তুই আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য এরকম নোংরা খেলা খেললি? অফিসার তখন এগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল। এরপরে কম্পাস বলে, আমি এসব কিচ্ছু করিনি মোনালিসা, বিশ্বাস কর। তখনই মোনা বলে, তোকে বিশ্বাস করার প্রশ্নই আসে না, তোকে বিশ্বাস করব তারপর? আমি কখনোই না, কখনো আমি তোকে বিশ্বাস করতে পারবো না কম্পাস। আজকে তোর জন্য আমার বিহানটা কোথায় বলতো? আমার বিহানের সঙ্গে তুই কি করলি? এটা করতে পারিস না। আর তুই কি মনে করেছিস যে তুই ওই কলেজে আর পড়তে পারবি? তোর লাইফটা পুরো শেষ। তুই আমার বিহানকে যতটা কষ্ট দিয়েছিস আর তোকে কেউ ছাড়বে না। তখনই কম্পাস বলে, বিহান স্যার কোথায়? বিহান স্যার কেমন আছে? তখনই মোনালিসা বলে, বিহানের কথা তোর মুখে যেন আমি না শুনি, বিহানের কথা আর কখনোই তোর মুখে তুই বলবি না। বিহান শুধু আমার, আমার ছিল, আমার থাকবে। তুই যেটা করেছিস তারপরে বিহান তোকে অ্যাকসেপ্ট করবে, সেটা তুই ভাবলি কি করে? কখনোই করবে না, কখনো কোনোদিনও বিহান তোকে মেনে নেবে না। আর আমি তোকে বিহানের কাছে আসতেও দেব না। বিহান শুধু আমার। তুই বিহানের কষ্টটা দিয়ে তুই অনেক বড় ভুল করে ফেললি। তখন অফিসার বলে, অনেক হয়েছে। তখনই দেখা যায় মোনা বলে, অফিসার আরেকটু সময় দেন। তখনই দেখা যায় যে মোনালিসা কম্পাসকে বলে, তুই তো দাদুকে খুব ভালো করে চিনিস কম্পাস, দাদু কি করতে পারে কি করতে পারে না। আমার দাদু হলো অ্যাডভোকেট অভিজ্ঞান দত্তের নাতনি। আমি আপনাকে বলছি ও যেন কিছুতেই এই থানা থেকে বের হতে না পারে, ও যেন কিছুতেই বিহানের কাছে না যেতে পারে। আপনি তো খুব ভালো করেই জানেন যে ওর কারণেই বিহান আজকে অসুস্থ, বিহান আজকে মরতে মরতে বেঁচে উঠছে। এজন্য বলছি ও যেন কিছুতেই বাইরে যেতে না পারে, বিহানের কাছে না যেতে পারে। তখনই অফিসার বলে, সেটা আমি আপনার কাছ থেকে জ্ঞান নেব না। আমার কি করা দরকার, কি করা উচিত সেটা আমি খুব ভালো করেই জানি। আমি ওনাকে বাইরে যেতে দেব না। উনি অনেকক্ষণ থেকেই রিকোয়েস্ট করছে, কিন্তু আমি ওনাকে বাইরে যেতে দিইনি। কিন্তু কোর্ট থেকে যদি ওর নোটিশ নিয়ে আসে তাহলে আমি বাইরে যেতে দিতে পারি। তখনই মোনালিসা বলে, সেটা কখনোই হবে না, কারণ কোর্ট থেকে কেউ কখনো কিচ্ছু আনতে পারবে না, এজন্য ও হসপিটালেও যেতে পারবে না। আমি বলছি আপনি কিন্তু হসপিটালে ওকে যেতে দেবেন না। আমি আপনাকে বলে গেলাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মিডিয়ায় আসবে, খবরে লেখা হবে, তখন কিন্তু আপনাদের সম্মান নিয়ে টানাটানি হবে। তখনই পুলিশ অফিসার বলে, আপনার কাছ থেকে জ্ঞান নেব না, আপনি যে কাজে এসেছেন সেটা করা হলে আপনি এখান থেকে আসতে পারেন। তখনই দেখা যায় মোনালিসা আবারও কম্পাসের কাছে গিয়ে বলে, কম্পাস, কলেজ থেকে তোকে বের করে দেওয়া
হয়েছে, আমিও দেখতে চাই যে তুই কলেজে কি করে পড়িস। এরপরে অন্যদিকে দেখা যায় যে প্রেতাকে বাইরে ডাকে ঋতুজা আর বলে তুই একটু খেয়াল রাখিস ছোট, কারণ তুই তো সবকিছু জানিস। তখনই প্রেতা বলে দিদি ভাই কি করব, কম্পাসের মা তো সবসময় কম্পাসকেই খুঁজছে, কারণ এ পর্যন্ত কম্পাসের সঙ্গে তার দেখা হয়নি, এজন্য বারবার কম্পাসের কথাই বলছে। কিন্তু কি করব, আমি কতবার না করব বল। তখনই দেখা যায় ঋতুজা বলে প্রেতা আমি একটা কথা বলছি, কম্পাসের মায়ের কাছে গিয়ে কেউ যেন কম্পাসকে নিয়ে এই কথা কি না বলে। তুই একটু খেয়াল রাখিস যে কেউ যেন কম্পাস কোথায় আছে, কি করছে না করছে, কেউ যেন কম্পাসের মাকে না বলে। তুই একটু খেয়াল রাখিস ছোট। তখনই প্রেতা বলে দিদি ভাই চিন্তা করো না, আমি খেয়াল রাখছি, কিন্তু তারপরেও তো কতদিন এভাবে চলবে। তখনই ঋতুজা বলে এই তো আর দুদিন পরে আবারও ওকে কোর্টে তোলা হবে, তারপরে দেখা যাক কি হয়। তখনই দেখা যায় প্রেতা বলে যে যদি সেদিনও তার জামিন না হয় তখন কি হবে। তখনই ঋতুজা বলে বেশিদিন ওকে থাকতে হবে না, মেয়েটার জন্য আমারও কষ্ট হচ্ছে। তখনই প্রেতা বলে দিদি ভাই আমি তোমাদের মতো বাইরের জগৎটা বুঝি না, কিন্তু সংসারটা তো বুঝি। মেয়েটা তো অনেক ভালো মেয়ে, মেয়েটার সঙ্গে এমনটা হোক আমি চাই না, ওর সঙ্গেই এমনটা হলো কেন দিদি ভাই। তখনই ঋতুজা বলে চিন্তা করিস না প্রেতা, আমি তো আছি, আমি সবকিছু ঠিক করে দেব। এরপরে দেখা যায় প্রেতা কান্না করতে করতে ঋতুজাকে জড়িয়ে ধরে বলে দিদি ভাই তুমি যত তাড়াতাড়ি পারো কম্পাসকে ফিরিয়ে নিয়ে এসো, কম্পাসকে ছাড়া আর ভালো লাগছে না। এরপরে অন্যদিকে দেখা যায় মোনালিসা কম্পাসকে বলে কি বলেছিস তুই শুনেছিস তো, তুই আর ওই কলেজে পড়তে পারবি, তোর লাইফটা শেষ। তুই আমার সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলিস না, আমার সঙ্গে পাল্লা দিয়ে তুই আমার থেকে বড় কিছু হতে চেয়েছিলিস, সেটা তোর জীবন থেকে পুরোপুরি মুছে গেল। তুই আর ওই কলেজে ভর্তি হতে পারবি না, অন্তত এই শহরে তুই কোনো কলেজে আর ভর্তি হতে পারবি না, সে ব্যবস্থাও করে ফেলেছে দাদু। তখনই কম্পাস বলে কি বলছো। তখনই দেখা যায় মোনালিসা বলে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই ঠিক হয়েছে, তুই আর কখনো ইঞ্জিনিয়ার পাশ করতে পারবি না, আমি তোকে সেটা আর করতে দেব না। তখনই কম্পাস বলে মোনালিসা দি তুমি যা করো আমাকে নিয়ে করো, কিন্তু তুমি বিহানকে বাঁচাও, বিহান যেন ভালো হয়ে যায়, আমি চাই বিহান ভালো হয়ে যাক, বিহান স্যার ভালো হলেই ভালো। তুমি তোমার যা যা করার দরকার তুমি করো না, তুমি উপোস করো, পুজো করো, যা করার করো, যেন বিহান স্যার ভালো হয়ে যায়। এরপর মোনালিসা ওখান থেকে চলে যায়। এরপরে অন্যদিকে বাড়িতে অখিরির সবাইকে ডাকলে কিঞ্জল এসে আটকে দেয় আর বলে দাদা ভাই এটা কিন্তু ভালো হচ্ছে না। তখনই অখিলেশ বলে কিঞ্জল একটু চুপ কর না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাকে জানাতেই হবে। তখন দেখা যায় বাড়ির ছোট বড় সবাইকেই ড্রয়িং রুমে ডাকে অখিলেশ, আর সবাই আসার পরেই বলে কি হয়েছে। তখনই প্রেতা বলে দাদা কি হয়েছে আমাকে বলুন, কোনো সমস্যা হয়েছে। তখনই দেখা যায় অখিলেশ বলে তোমাকে বলতে হবে না, সবাইকে ডাকো এখানে। তখনই ঋতুজা আসে আর কিঞ্জলকে বলে কি হয়েছে কিঞ্জল। কিঞ্জল কোনো কথাই বলে না। তখনই অখিলেশের কাছে গিয়ে ঋতুজা জিজ্ঞাসা করে কি হয়েছে, এত চিৎকার করছো কেন। তখনই অখিলেশ বলে আমি চিৎকার করছি কেন তুমি বুঝতে পারছো না, তারপরেও আবার কথা বলছো, তুমি আবার কম্পাসকে তুমি আর সাহায্য করতে পারবে না, আমার বাড়িতে থেকে কম্পাসকে সাহায্য করা যাবে না। তখনই দেখা যায় যে ঋতুজা বলে আমি খুব ভালো করে জানি, আর তুমিও খুব ভালো করে জানো চারদিক দিয়ে তুমি ফেসে গেছো, এজন্য তুমি ভয়ে এভাবে বিহেভ করছো সবার সঙ্গে। তখনই অখিলেশ বলে ঋতুজা বাড়াবাড়ি করো না। তখনই কিঞ্জল বলে দাদা ভাই একটু চুপ কর না, এখন এসব কথা থাক।